একটা সময় ছিল যখন ক্যান্সার শব্দটা শুনলেই প্রত্যেকে ভয় পেত, কারণ মনে করতো যে ক্যান্সার মানে মৃত্যু। কিন্তু দিন যত এগিয়েছে আজকের দিনে কিন্তু ক্যান্সার সম্পর্কে ধারণা ক্রমশ বদলাচ্ছে। আজকে ক্যান্সার নিয়েও কিন্তু মানুষ অনেক ক্ষেত্রে সুস্থ সুন্দরভাবে বেঁচে আছেন এবং তাদের সামাজিক জীবনটা খুব সমৃদ্ধ হচ্ছে। তো সেই প্রসঙ্গে আজকে এই ক্যান্সারের সচেতনতা বা অ্যাওয়ারনেস দেবার লক্ষ্যে বেঙ্গল অনকোলজিক্যাল যে সোসাইটি, তাদের পক্ষ থেকে বেঙ্গল ক্যান্সার সোসাইটির সামিট সেটি অনুষ্ঠিত হয়েছে আজকে। এবং সেই সামিটে উপস্থিত রয়েছেন প্রখ্যাত অনকোলজিস্ট ডক্টর মধুচন্দা কর। দিদি, প্রথমেই আপনাকে ইমেজ বেঙ্গলে আমাদের স্বাগত জানাচ্ছি। আমরা খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা অনুষ্ঠান, এবং আমরা দেখলাম যে বহু ডাক্তারবাবু এখানে এসেছেন, বিভিন্ন ধরনের আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা সেগুলো নিয়ে তারা বক্তব্য রাখছেন। তো আজকের এই প্ল্যাটফর্ম থেকে মূলত আপনারা কোন দিকগুলোতে ফোকাস করছেন? আজকে অনকোলজিক্যাল সোসাইটি অফ বেঙ্গলের 2026-এর বেঙ্গল ক্যান্সার সামিট অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 175 থেকে 180 জন অনকোলজিস্ট পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে এখানে সম্মিলিত হয়েছে। আমরা আজকে 3টি বিন্দুতে মূলত আলোচনা করছি। একটা হচ্ছে স্তনের ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার, একটা হচ্ছে লাঙের ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার, আর একটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের ক্যান্সার। সকলেই জানেন যে স্তনের ক্যান্সারের প্রভাব প্রচন্ড বৃদ্ধি পেয়েছে শহরে, এবং শহরতলিতে এর প্রভাব খুব বেশি। তারপরে হচ্ছে ফুসফুসের ক্যান্সার নানা কারণে খুবই বৃদ্ধি পাচ্ছে ছেলেদের মধ্যে, এমনকি মহিলাদের মধ্যে। আর এন্ডোমেট্রিয়াম ক্যান্সার আমরা আজকে আলোচনা করছি বিশেষ করে, কারণ এর মধ্যে যে অ্যাডভান্সমেন্ট হয়েছে চিকিৎসায় সেটা খুবই প্রিসিশন অনকোলজি বলি আমরা, অর্থাৎ পার্সোনালাইজড মেডিসিন। কোন রোগীকে কোনভাবে চিকিৎসা করব সেটা নিয়েই আজকে আলোচনা। তাই নাম হচ্ছে সিকোয়েন্সিং ইন দ্য ম্যানেজমেন্ট অফ ক্যান্সার। আগে কি হতো, ক্যান্সার নো আনসার ছিল। এখন এত রকম চিকিৎসা পদ্ধতি বেরিয়েছে, এত রকম অপশনস আছে, এত রকম ওষুধ, কোনোটা কেমোথেরাপি, কোনোটা টার্গেটেড থেরাপি, এমনকি কোনোটা ইমিউনোথেরাপি। এই সব ওষুধগুলো কখন ব্যবহার করব, কার পরে কাকে দেব, কোনটা আগে কোনটা পরে, রোগীকে সঠিকভাবে যদি আমরা এই সিকোয়েন্সটা করতে পারি তাহলে কিন্তু রোগীর ক্যান্সারে চলার পথ আরো ভালো হবে এবং অনেক দিন ক্যান্সার নিয়ে বা ক্যান্সার সারিয়ে বেঁচে থাকতে পারবে। আজকে মোটামুটি কতজন ডাক্তারবাবু আপনাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন? আমাদের 175 থেকে 180 জন ডাক্তারবাবু এসছেন, মূলত কলকাতা, শহরতলি আর পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা থেকে, এমনকি বাইরে ঝাড়খণ্ড থেকেও এসছেন, ব্যাঙ্গালোর থেকেও এসছেন। দিদি, আমি জানি যে আজকের দিনে এই ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে খরচের একটা প্রশ্ন থেকে যায়। তো বহু মানুষ রয়েছেন যাদের এই অসুখটা হলে তারা হয়তো সেটা অ্যাফোর্ড করতে পারেন না, তাদের কাছে সেটা তখন একটা বিরাট বড় বোঝা হয়ে যায়। সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ যাদের সংসার চালাতে হিমশিম খেতে হয়, তাদের যদি এরকম কোনো পরিস্থিতি হয়, আপনারা কি আলাদা করে এই যে বেঙ্গল অনকোলজিক্যাল সোসাইটির পক্ষ থেকে কোনো রকম উদ্যোগ নিতে পারবেন? না, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সবাই যারা ডাক্তারবাবু আছি জানি কিভাবে কি উপায়ে তাদেরকে চিকিৎসা দিলে তারা অ্যাফোর্ড করতে পারবে। যেমন ভারতবর্ষে বায়োসিমিলার, অর্থাৎ যেটা রিসার্চ মলিকিউল সেটাকে আমরা তৈরি করতে পারি বায়োসিমিলার, তখনই খরচাটা কিন্তু অনেক কম হয়ে যায়, অ্যাফোর্ডেবল হয়ে যায়। এছাড়া কিছু সরকারি স্কিম আছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টেরও আছে, আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকারেরও আছে। সেই স্কিমগুলোতে ফেললে হয়তো সব রকম চিকিৎসা না হলেও মোটামুটি যেটা চিকিৎসা স্ট্যান্ডার্ড সেটা আমরা করে দিতে পারি। এছাড়া রেডিওথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, এগুলোও কিন্তু এখন অনেক কম এবং অনেক বেশি মাত্রায় প্রয়োগ হচ্ছে। অনেক কমে খরচাটা কমে এসছে, কারণ মানুষের সংখ্যা বেড়ে গেছে ক্যান্সারে। যত না ভলিউম বাড়বে, যত রোগীর সংখ্যা বাড়বে, তত ওষুধের দাম, প্রসিজারের দাম আস্তে আস্তে কমে আসে। আমি একটু আয়ুষ্মান ভারত সম্পর্কে জানবো। একদম, যে আয়ুষ্মান ভারতের কার্ড যারা পাবেন একদম এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে তাদের আলাদা করে কি সুবিধা হবে, যেটা এতদিন পর্যন্ত বাংলায় ছিল না?
আচ্ছা, আয়ুষ্মান ভারত কার্ডে তো এমনি তো সবাই জানে যে 5 লাখ টাকা বছরে সে তার যে কোনো রোগেরই চিকিৎসার উপায় আছে। ক্যান্সারে তো অবশ্যই আছে, বেশি করেই আছে। কিন্তু আগে যেটা ছিল না সেটা হচ্ছে রোগের চিকিৎসার আগে এবং পরে, অর্থাৎ প্রি ট্রিটমেন্ট ওয়ার্ক আপ। ধরুন সে কোনো স্ক্যান করবে, কোনো ব্লাড টেস্ট করবে, এগুলো তো সুবিধা ছিল না, শুধু ভর্তি হয়েই সে সুবিধা পেত। আয়ুষ্মান কার্ডে এটা সম্ভব। এমনকি চিকিৎসা শেষ করে হসপিটাল থেকে বাড়ি চলে গেলে যে ওষুধপত্র পাবে সেটাও কিন্তু এই কার্ডে সে পাবে। মোটামুটি আরো অনেক ভালোভাবে, আরো অনেক সুবিধে সে এই কার্ডে ক্যান্সারের চিকিৎসায় পাবে। ধন্যবাদ দিদি, অনেক নমস্কার, আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, ক্যান্সার হলে কিন্তু ভয় পাবেন না, আর খরচার জন্য ভয় পেয়ে বাড়িতে বসে থাকবেন না। সকলে এগিয়ে আসুন। সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানেই এখন ক্যান্সার চিকিৎসা অনেক সুলভ হয়েছে, আর অনেক উপায় আছে যাতে সবাই ক্যান্সারের চিকিৎসা করে উঠতে পারে। যে দিদি, অনেক সাধারণ মানুষ রয়েছে যারা আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে দেখতে পাচ্ছেন, তারা যদি আপনাদের কাছে পৌঁছতে চান কিভাবে পৌঁছবেন? বেঙ্গল ক্যান্সার সোসাইটিতে আমাদের একটা হেল্পলাইন আছে, সেটা আমরা আপনার চ্যানেলের মাধ্যমে প্রচার করে দেবেন, আমরা দিয়ে দেবো আপনাকে। আমি ডক্টর অভিষেক বাসু, আমি একজন রেডিয়েশন অঙ্কোলজিস্ট এবং এবার যে কনফারেন্সটি সংগঠিত হয়েছে সেটার আমি হচ্ছি সায়েন্টিফিক চেয়ারম্যান। একেবারে থ্যাংক ইউ স্যার। স্যার আমি ডক্টর প্রবীর বিজয় কর, আমি সার্জারি করি, ক্যান্সার সার্জন। এই যে সোসাইটি, যেটা অঙ্কোলজিক্যাল সোসাইটি অফ বেঙ্গল, আমি তার কারেন্ট প্রেসিডেন্ট। থ্যাংক ইউ স্যার। ডক্টর কর এবং ডক্টর বাসু দুজনকেই আমাদের ইমেজ বেঙ্গলে অনেক অভিনন্দন। আমি দুজন স্যারের কাছেই আজকের দিনে যেভাবে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ছে, বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে উন্নতি আসছে, সেই দিকগুলোর উপর একটু জানবো। তো স্যার, প্রথমে যেটা জানবো যে ক্যান্সারের যে সিমটমস, এই সিমটমস নিয়ে আমাদের দর্শক বন্ধু বা সাধারণ মানুষের মধ্যে প্রচুর প্রশ্ন থাকে। তো একজন মানুষ যে তিনি ক্যান্সার আক্রান্ত হচ্ছেন বোঝার আগে কোনো লক্ষণ দেখা দেয় কি শরীর? হ্যাঁ, ক্যান্সারে আক্রান্ত হওয়ার কিছু প্রাথমিক লক্ষণ আছে, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে ওয়ার্নিং সাইন হিসেবে। সেগুলির মধ্যে যেগুলি খুব জরুরি কয়েকটি আমি উল্লেখ করছি। যেমন হচ্ছে হঠাৎ শরীরের ওজন কমে যাওয়া কোনো কারণ ছাড়া। 2 হচ্ছে যে শরীরের যে কোনো জায়গা থেকে কোনো অস্বাভাবিক রক্তক্ষরণ। 3 হচ্ছে হঠাৎ করে স্বর চেঞ্জ হয়ে যাওয়া, গলার স্বর, অথবা কোনো একটি জায়গাতে ধরুন স্বাভাবিকভাবে খেতে পারছেন না, হঠাৎ করে একটা সমস্যা হলো, বা মল বা মূত্র ত্যাগের যে স্বাভাবিক প্রবণতা আছে সেটা হঠাৎ করে পাল্টে যাওয়া। একটা কথা মনে রাখা খুব জরুরি, যে এইগুলি হওয়া মানেই কিন্তু ক্যান্সার নয়। এইগুলি হওয়ার মানে হচ্ছে যে দ্রুত আপনার কাছে যে চিকিৎসক আছেন তার কাছে যাওয়া, তার মতামত নেওয়া। তিনি যদি মনে করেন যে এটা সন্দেহের কারণ আছে, তিনি অবশ্যই একজন কোয়ালিফাইড অঙ্কোলজিস্টের কাছে পাঠাবেন। একেবারে থ্যাংক ইউ ডক্টর বাসু। আমি ডক্টর করের কাছে একটু আসবো। স্যার, আজকের দিনে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আমরা জানি যে অতীতে ক্যান্সার মানেই মানুষের ধারণা ছিল মৃত্যু। তো আজকে এই ধারণা পরিবর্তন হয়েছে, বহু মানুষ তারা সুন্দরভাবে বাঁচছেন, তাদের সামাজিক জীবন উন্নত হচ্ছে। তো এই যে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে যে আধুনিক দিকগুলো এসেছে সেগুলো কি কি, যার মাধ্যমে মানুষ এত দীর্ঘ জীবন পাচ্ছে? দেখুন, সবচেয়ে প্রয়োজনীয় সেটা হয়েছে যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। আজ থেকে 40-50 বছর আগে লোকে ক্যান্সার শুনলেই ভয় পেত। এখন লোকেরা ক্যান্সারকে ভয় পায় না, বরং ক্যান্সার পেলে তারা নিজেরাই এগিয়ে আসে, আমরা যাতে ডায়াগনোসিস হয় তার জন্য তাড়াতাড়ি ট্রিটমেন্ট হয়। সুতরাং একটা অবশ্যই সচেতনতা। দ্বিতীয় হচ্ছে, গত 30-40 বছরে বেশ কিছু ইকুইপমেন্ট এসছে আমাদের মেডিকেল সায়েন্সে, আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, MRI, এইগুলো আসার ফলে বহু রোগ আর্লি স্টেজে ডায়াগনোসিস হয়ে যাচ্ছে। যেগুলো আগে ডায়াগনোসিস হতে অনেক সময় লেগে যেত, যখন খুব বাড়াবাড়ি হয়ে যেত অ্যাডভান্স স্টেজ 4 গিয়ে ডায়াগনোসিস হতো। কিন্তু ইদানিংকালে অধিকাংশ রোগী আমরা আর্লি স্টেজে ধরতে পারছি। সবাইকে হয়তো চিকিৎসা দিতে পারছি না, কিন্তু ডায়াগনোসিস তাড়াতাড়ি হচ্ছে। আর তার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাতেও অনেক উন্নতি এসছে। সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, অনেক মডার্ন ড্রাগ এসছে, মডার্ন রেডিওথেরাপি এসছে, যার ফলে বহু পেশেন্টকে আমরা এখন এগুলোর আওতায় আনতে পারছি। মানে এক কথায়, আজ থেকে 40 বছর আগে ভারতবর্ষে যেখানে বহু হাসপাতালেই মেশিন থাকতো না, সিটি স্ক্যান হতো না, হতো না, বড় সার্জারি করা যেত না, আজকে সেটা প্রভূত উন্নতি হয়েছে, যার ফলে
অনেক পেশেন্ট আর্লি স্টেজে আসছে, আর্লি স্টেজে এলে চিকিৎসা করলে রেজাল্ট ভালো হয়, সেটা হচ্ছে। আর ইভেন যারা অ্যাডভান্স স্টেজে আসছে তাদেরকেও আমরা কিছু ট্রিটমেন্ট দিয়ে, আমরা বলি প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দিয়ে, তাদেরকেও যারা হয়তো 6 মাসের মধ্যে মারা যেত তারা 2 বছর 5 বছর করেও বেঁচে থাকছে, যার ফলে ওভারঅল ক্যান্সারের যে সার্ভাইভাল সেটা কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। একেবারে স্যার, কিন্তু আমাদের আপনাদের দুজনের কাছে আমার একটা প্রশ্ন, যে আমরা জানি যে ক্যান্সার চিকিৎসা খুব একটা ব্যয়বহুল চিকিৎসা, সাধারণ মানুষের পক্ষে এই খরচ সামলানো ভীষণ মুশকিল, কারণ তাদের নিত্য নৈমিত্তিক যে জীবন, সেই জীবনেই তারা এতটাই নাজেহাল যে তাদের পক্ষে এরকম ধরনের একটা অসুখ যদি হয় তাহলে সেটাকে তারা সামলাবেন। সাধারণ মানুষের জন্য আপনাদের এই যে সোসাইটি, এর পক্ষ থেকে কোনো উপায় রয়েছে কি? হ্যাঁ, দুটি জিনিস আমাদের এই যে সোসাইটি প্রোগ্রামটি হচ্ছে, এখানে আমরা বারবার করে যেটা বলছি সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ক্যান্সারের যে স্তম্ভ, অর্থাৎ সার্জিক্যাল অঙ্কোলজি, রেডিয়েশন অঙ্কোলজি, মেডিকেল অঙ্কোলজি, অঙ্কোপ্যাথোলজি, সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসছি এবং এখানে আমরা আলোচনা করছি ঠিক সেইটি নিয়েই, যেটা আপনি বলছেন যে এই যে উন্নত প্রযুক্তি, উন্নত মানের যে জেনেটিক টেস্টিং, যেটা দিয়ে আজকাল পার্সোনালাইজড ক্যান্সার কেয়ারের কথা বলা হচ্ছে প্রত্যেক রোগীর জন্য, সেইটা করে অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে সব রোগীকে একই ধরনের চিকিৎসার দরকারই পড়বে না, কারুর কারুর ক্ষেত্রে হয়তো আমরা ব্যয়বহুল চিকিৎসা অনেকটা কমিয়ে দিতে পারি। এটা 1 নম্বর। আর 2 হচ্ছে, এই বার্তাটা আপনাদের মাধ্যমে যাওয়া দরকার যে পশ্চিমবঙ্গে প্রতিটি জায়গা, সরকারি বা বেসরকারি জায়গাতে প্রায় সব ধরনের ক্যান্সার চিকিৎসার আধুনিকতম ব্যবস্থা কিন্তু উপলব্ধ আছে। কাজেই মানুষ যদি পশ্চিমবঙ্গে চিকিৎসা করান, পশ্চিমবঙ্গের বাইরে না যান, তাহলে কিন্তু যে পারিপার্শ্বিক চিকিৎসার খরচ, অর্থাৎ থাকা, খাওয়া, আত্মীয় স্বজনের, এই সমস্যাটার কিন্তু অনেকটা উপশম হতে পারে। একেবারে পাশাপাশি ওর কথার সাথেই বলি আমি, চিকিৎসার ক্ষেত্রেও যত আর্লি স্টেজে ডায়াগনোসিস হবে তত ট্রিটমেন্ট অনেক সহজ হবে। একই পেশেন্টকে হয়তো খালি অপারেশন করলেই সেরে যাবে, তাকে রেডিওথেরাপি, কেমোথেরাপি দরকার হবে না, বা কোনো পেশেন্টকে শুধু কেমোথেরাপি দিলেই ঠিক হয়ে যাবে, কোনো পেশেন্টকে শুধু রেডিওথেরাপি দিলেই হয়ে যাবে। খরচাটা কিন্তু বেড়ে যায়, যত স্টেজ পারে তার খরচাও বেড়ে যায়। আর যেটা উনি বললেন যে কলকাতার বাইরে যারা যায় তাদের যে আনুষঙ্গিক খরচা, যাওয়া আসা, থাকা, 1 মাস ধরে রেডিয়েশন, এই খরচাটা কিন্তু কমে যায় কলকাতা থেকে চিকিৎসা করলে। পশ্চিমবঙ্গে এখন সেই ব্যবস্থা হয়ে গেছে, যেটা আজ থেকে 30 বছর 40 বছর আগে ছিল না। এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে, কলকাতায় তো বটেই, মফস্বল শহরেও অনেক হাসপাতাল তৈরি হয়েছে যেখানে এগুলো চিকিৎসা সম্ভব হচ্ছে। স্যার, আপনাদের কি কোনো হেল্পলাইন নাম্বার রয়েছে যেখানে সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা এই পরিষেবাটা নিখরচায় বা কম খরচায় পেতে পারেন? আমাদের সরাসরি কোনো হেল্পলাইন নাম্বার ওইভাবে নেই, কিন্তু আমরা নিরন্তর বিভিন্ন ধরনের এই পড়াশোনার কনফারেন্স বা এই ধরনের মানে ধ্যান ধারণার আদান প্রদানের মাধ্যমে আমরা সবসময় এটা চেষ্টা করি যে কিভাবে সবার আলোচনা করে চিকিৎসাকে আরো সরলীকৃত করা যায়, কি করে আরো পার্সোনালাইজ করা যায় এবং কি করে আরো উন্নত মানের করা যায়। সব শেষে একটা প্রশ্ন, যে আমরা জানি ক্যান্সারের ওষুধের খরচ খুব বেশি, দাম অনেক বেশি ক্যান্সারের ওষুধ, তো এই খরচ কমাবার জন্য আপনারা কি সরকারের পক্ষ থেকে, মানে সরকারের কাছে কোনো আবেদন জানাচ্ছেন? এটা বরাবরই জানিয়ে আসা হচ্ছে, এটা নতুন কিছু না, বহু বছর ধরেই চলছে। আমাদের যে বিশেষ করে মেডিকেল অঙ্কোলজিস্ট যারা ক্যান্সারের কেমোথেরাপি করেন, তারা আজকে প্রায় 15, 20, 25 বছর ধরেই জানিয়ে আসছেন। এবং যেটা আসার কথা, যে বেশ কিছু মেডিসিন এখন কিন্তু সরকারি হাসপাতালে ফ্রি দেওয়া হচ্ছে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইদানিং আরও কিছু ক্যান্সার মেডিসিনকে ট্যাক্স ফ্রি করার ইয়েতে আছে। যে খরচাটা ডাইরেক্ট পারচেস করলে যেখানে লাখখানেক, 1.5 লাখ 2 লাখ টাকা খরচা হতো, সেটা কিন্তু এখন 30-40 হাজার টাকাতেই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ক্যান্সারের চিকিৎসার খরচা ডেফিনেটলি বেশি, কিন্তু আশা করি অদূর ভবিষ্যতে এইগুলো আমাদের দেশেও তৈরি হবে। যখন বিদেশ থেকে আনতে হয় তখন খরচাটা বেড়ে যায়, আর সেই মলিকুল যখন আমাদের দেশে তৈরি হয় তখন কিন্তু দাম প্রায় 10 ভাগের 1 ভাগ কমে যায়। এবং এরকম অনেক ওষুধ আছে এখনো, যেগুলো আমরা ব্যবহার করছি, যেগুলো 70-এর দশকে, 80-এর দশকে, 90-এর দশকে আবিষ্কার হয়েছিল। তখন যার দাম ছিল একটা ফুল কোর্সের, মানে একটা সাইকেল দিতে গিয়ে খরচা হতো 1 লাখ 1.5 লাখ টাকা, সেটা এখন 5,000-6,000 টাকা হয়ে যাচ্ছে। সুতরাং এই ওষুধটা আমরা আশা রাখি আগামী 5, 10, 15 বছরের মধ্যে ডেফিনেটলি আমাদের দেশেও তৈরি হবে এবং সরকার সাহায্য করবে। সরকারকে আমাদের নিরন্তর, সরকারের কাছে আমরা বলে আসছি কিছুটা ইন্স্যুরেন্সের মাধ্যমে কভার করতে, কিছুটা সরকারি হাসপাতাল থেকে কম দামে দিতে,
কিছু সরকারের যে জেনেরিক মেডিসিনের দোকান আছে সেখান থেকে যাতে পাওয়া যায় তার ব্যবস্থা করতে। এবং আমাদের বিশ্বাস এই মেডিসিনগুলো কিছুদিন পরে এগুলো দাম কমে যাবে এবং আরো নতুন মেডিসিন না আবিষ্কার হওয়া পর্যন্ত এই মেডিসিনগুলো আমরা কম